সেদিন দলে দলে লোকজন আমাদের ঘরে ঢুকছিল। কেউ দেখছিল আম্মাকে, কেউ আব্বাকে। অথচ সবার দেখার কথা ছিল আমার বড় আপাকে। সময়টা ছিল হেমন্তের এক সোনাঝরা মিষ্টি দুপুর। সারা বাড়ি জুড়ে থই থই আনন্দ। আমাদের পরিবারের প্রথম বিয়ে বলে কথা। অবনী আপার বিয়েটা তখন সম্পন্ন হয়ে গিয়েছে কায়সার ভাইয়ের সাথে। কায়সার ভাই হলো আমার বড় চাচার মেজো ছেলে। দাদি আব্বাকে প্রচণ্ড ভালোবাসতেন ছোট ছেলে বলে। আবার সেই ছোট ছেলের ঘরে প্রথম সন্তান আমার অবনী আপা। দাদির পরাণ ছিল আমার অবনী আপা। দাদি খুব চেয়েছিলেন নিজেই পাত্র ঠিক করবেন তার অবনীর জন্য। হলোও তাই। আব্বাও জীবন সায়ান্নে চরণ ফেলা মায়ের আবদার ফেলতে পারেননি। এক বাক্যে রাজি হয়ে গেলেন। আপার সাথে কায়সার ভাইয়ের বিয়ের কথা যখন দুই পরিবারের মাঝে পাকাপাকি হয়, তখন আপা ক্লাস 8-এ পড়ে, বয়স 14। আর কায়সার ভাই তখন কলেজে পড়ে হোস্টেল থেকে। আপা কলেজ পাশ করলেই বিয়ে হবে। গুরু গম্ভীর কায়সার ভাইয়ের দিক থেকেও কোনো আপত্তি ছিল না। আপার সাথে অতিরিক্ত কথা বলতেন না তিনি। আপাও লজ্জায় লুকিয়ে লুকিয়ে থাকতো। কায়সার ভাইয়ের বাড়ি এলি আব্বা তারপর বিদেশে চলে যায়। সব কিছুই ঠিকঠাক চলছে। এদিকে যখন আপা কিশোরী বয়স পেরিয়ে চঞ্চল তারুণ্যে পা রাখল, দুই পরিবারের অপেক্ষার অবসান হলো। বিয়ের দিন ঘনিয়ে আসছে। আম্মা আব্বাকে চিঠি লিখলেন আপার বিয়ের বিষয়ে। তখন চিঠির স্বর্ণালী যুগ ছিল। চিঠির উত্তর আসতে 3 মাস লেগে যেত। বসে থাকার সময় নেই। আম্মা আমাকে সাথে করে বড় বাজারে গেলেন। আব্বার কাছে টেলিগ্রাম করলেন কিভাবে কি করবেন বিয়ের বিষয়ে। তখন টেলিগ্রাম ছিল দেশের বাইরে বার্তা আদান প্রদানের জন্য সবচেয়ে দ্রুততম মাধ্যম। আব্বার থেকে জবাব এলো, আমি অবনীর বিয়ের আগেই বাড়িতে পৌঁছে যাব। তুমি সব প্রস্তুত করতে থাকো। তারপর আব্বা অনেক টাকা পাঠিয়েছিল বড় আবার বিয়ে উপলক্ষে। বিয়ের কার্ড ছাপানো শেষ, বিলি করাও শেষ, সমস্ত আয়োজন শেষ। আব্বার আশা হয় না। বিয়ের দিন যত ঘনিয়ে আসছে আমার আম্মার মন ততই গম্ভীর হচ্ছে গিরিখাদের মতন। আপার গায়ে হলুদের দিন মেজো আপা মানে সজনী আপা চঞ্চনে গলায় আম্মাকে বলল, তোমার জামাই আছে না কেন? আগের মতন চিঠিও লেখে না আমাদের কোনো বোনের কাছে। দূরে গেলে বুঝি পুরুষ মানুষের মন পাথর হইয়া যায়। তখন আম্মার হাতে নারকেল শলার চিকন বিছানার ঝাড়ু ছিল। আম্মা চ্যাত করে উঠলেন গরম তেলে পানি পড়ার মতো। সেই ঝাড়ু দিয়ে সজনী আপার পিঠে এলো পাথারি মারলেন। গজগজ করে বললেন, পড়াশোনা করে মুখের ভাষা এমন হলো কেন রে তোর? পিতাকে নিয়ে কেউ এভাবে কথা বলে? বাড়িতে এসে বসে থাকলে পেটে ভাত আসবে? আর বইয়ের ভাষায় কথা বলতে পারিস না? পরিবারে কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? তোর পড়াশোনা বন্ধ। কি লাভ হচ্ছে পড়াশোনা করে? কি শিখছিস স্কুলে গিয়ে? তোর আব্বা আসলেই তোকে বিয়ে দিয়ে দেব। তখন এভাবে কথা বলিস তুই? আমি অবনী রজনী কিভাবে কথা বলি দেখিস না? সজনী আপা তখন মিনিয়ে মিনিয়ে বলল, তুমি হইলা মাস্টারের মাইয়া, তুমি তো বইয়ের ভাষা কথা কইবাই। কি লাভ গ্রামে থাইকা শুদ্ধ ভাষায় কথা বইলা? সেইলার কি ঠেলতে হব, যেই লাও সেই কদু। আমি কিছু বলি না, চুপচাপ বোকার মতন দাঁড়িয়ে থাকি। আম্মা কাজের ব্যস্ততায় ডুবে যায়। ঘর ভর্তি অতিথি। আবার বিয়ে উপলক্ষে শহর থেকে বড় মামা মামিরা এসেছে গায়ে হলুদের দিন বিকেলে। সবাই আব্বার কথা জানতে চাইছে আম্মার কাছে। নানুও উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করলো, কিরে জেসমিন, কইলি না জামাই আইবো অবনীর বিয়ার আগি? আমার আগে দাদি উত্তর দিল, বেয়ান আইবো, আমার মন কইতেছে। দাদির কথা ঠিক হয়েছে। আবার সত্যি সত্যি আপার বিয়ের দিন শেষ দুপুরে এসে পড়ল। কিন্তু চমকপ্রদ কাহিনী হলো, আব্বার পায়ে পায়ে সঙ্গী হয়ে বিড়ালের ন্যায় এক বিদেশিনীও ঢুকলো আমার ঘরের ভিতরে। অল্প সময়ের ব্যবধানের বিয়েবাড়ি উৎসবমুখর পরিবেশ থমথমে রূপ ধারণ করলো। সবাই অবাক চোখে আব্বাকে দেখছে, আড়ালে আবডালে। আশেপাশে বাড়ির মানুষ জটলা বেঁধে আমাদের ঘরে ঢুকলো। গ্রামে সামান্য কিছু ঘটলেও আগুনের ছলকার মতন চারিদিকে ছড়িয়ে পড়ে। নানা জনে নানান কথা বলছে। কেউ বলছে, চলেন নতুন বউ দেখি। বাকি জনে উৎসুক চোখে মুখে বলে, ওই বাড়ির মাইয়া ওই বাড়ির পোলার লগেই বিয়া হয়েছে, এই করে আর কি দেখমু, দেখার জিনিস তো এইখানেই। কি সুন্দর বেটিরে বিয়া করলো কামরুলে। আসলেই তাই, অনেক সুন্দর, আমার চেয়েও বেশি। আব্বা তাকে আমার বেডরুমে নিয়ে গেল। আমি ও মেজো আপা আব্বাকে পা ছুঁয়ে সালাম করলাম। আব্বা আমাদের দুই বোনকে আদেশের সুরে বলল, নতুন অতিথিকে সালাম করো। আব্বা আমাদেরকে আগে থেকেই তুই না বলে তুমি বলে সম্বোধন করে।
আমি সালাম দেন আর ওনার পা ছুঁয়ে। সজনী আপা সালাম না দিয়ে 3 লাফে ঘরের দৌড় ডিঙিয়ে উঠোনে পা রাখলো। আমিও তার সাথে বাইরে গেলাম। নানি বিলাপ করছে ঘরের পিছনে গিয়ে। দাদি স্বাভাবিকই আছে। মেজো আপা রসুই ঘরে আম্মার কাছে গেল। চোয়াল শক্ত করে দৃষ্টি কাঠিন্যতা এনে আমার দিকে চাইলো। আম্মা তার চেয়েও দৃষ্টি কঠিন করে তাকালো মেজো আপার দিকে। টনটনে গলায় বলল, তুই কি বলবি আমি জানি। একজন বিয়ে করে মনের আনন্দে বউ নিয়ে আসছে, তাহলে তোদের আনন্দ বন্ধ হবে কেন? যা, বিয়ের আনন্দ কর গিয়ে। আমি হন্তদন্ত পায়ে বড় কাকার ঘরে গেলাম। বধূ বেশে বসে থাকা বড় আপার কানে কানে কথাটা বলল। আপা খলখল করে উঠল শুনে। বলল, ফালতু কথা নিয়ে এসছিস আমাদের ঘরে, কিসের নতুন বিদেশিনী? পরে কেঁদে ফেললাম আমি। আপা বসা থেকে উঠে দাঁড়ালো। সাজানো রঙিন মায়াবী মুখখানি পাংশুটে আকার ধারণ করলো। কারুকাজ খচিত শাড়ির কুচিগুলো এক হাত দিয়ে একটু ভর করে তুলল। আমার সাথে 3 ওঠান ডিঙিয়ে ঘরের ভিতরে এলো। নানি ফ্যাসফ্যাসে গলায় আপাকে বললেন, নানু ভাই, তুই স্বামীর ঘর থাইকা উইঠা আইলি কেন? আপা নিরুত্তর। দাদি বলল, হ্যাঁ রে নবু, বইন তুই চইলা যা কইলাম বরের ঘরে। আপা কাউকেই প্রত্যুত্তর দিল না। সোজা আম্মার রুমে গেল। আমি মেজো আপাও আপার পাশ ঘেঁষাঘেঁষি দাঁড়ালাম। আব্বা, আপনি 5 বছর পর দেশে আসলেন, কিন্তু ইনি কে? তার জবাব তোমার আম্মাকে জিজ্ঞেস করো গিয়ে। আপা রেগে গেল। বলল, মান সম্মান সব শেষ করে দিলেন। আম্মাকে কি আর জিজ্ঞেস করব? আমি বুঝি না আমার ঘর এখন টিকবে? আব্বা, আপনার বিবেক পচে গেল বিদেশের মাটিতে থেকে। ছি! আব্বা আপার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিলেন। ক্রোধান্বিত হয়ে ধমকের সুরে বললেন, বেয়াদব মেয়ে কোথাকার, পিতার দিকে চোখ তুলে কথা বলছো? এত বড় আস্পর্ধা! কিসের ঘর ভাঙবে তোমার? তোমার বিয়ে কার সাথে হয়েছে? আমার ভাতিজার সাথে। কায়সার যদি আমার বিষয় নিয়ে তোমার সাথে উচ্চবাচ্যও করে, তার চামড়া তুলে ফেলবো আমি। এই বলে দিলাম। সেই বিদেশিনী আব্বার দিকে চেয়ে বলল, হোয়াটস আপ কান্টুল? ইউ আর নট সেইং দ্যাট ইয়োর ফ্যামিলি নোজ এভরিথিং অ্যাবাউট মি? আব্বা থম মেরে গেল। আপার করা অপমানটা হজম হচ্ছে না। আপা গালে হাত দিয়ে দাঁড়িয়ে কান্না করছে। আব্বার উত্তেজিত গলা শুনেই আম্মা ছুটে এলেন। আব্বার দিকে তেজি অভিমানী চোখে তাকালেন। রোষপূর্ণ কণ্ঠে বললেন, আপনি এটা কি করলেন? আমার মাত্রই বিয়ে হওয়া মেয়ের গায়ে হাত তুললেন? আপনি কি মানুষ? আব্বা বলেন, ও মার খেয়েছে তোমার জন্যই। তোমাকে তো সবই বলেছি। তুমি যদি বিষয়টা ওদেরকেই আগে সহজ করে বুঝিয়ে বলতে, তাহলে সবকিছু অস্বাভাবিক হতো না। তুমিই তো বললি ওকে বাড়ি নিয়ে আসতে, নাকি এখন সবকিছু অস্বীকার করবে আমি কিছুই জানি না বলে? আমরা 3 বোন বিস্ফোরিত চাহনি একে অপরের দিকে চাইলাম। ভাবলাম, আম্মা আব্বার দ্বিতীয় বিয়ের সম্পর্কের কথা জানে? রহস্যটা কোথায়? আম্মার নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার পিছন পিছন 3 বোনও বের হয়ে গেলাম। সবাই যে যার মতন এদিক ওদিক ছড়িয়ে গেল। সবার চোখে মুখে রাজ্যের বিরক্তি, উদ্বেগ ভর করে আছে থমমরে থাকা মেঘরাশির ন্যায়। আপা আম্মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আব্বা যা বলো তা কি সত্যি? আমার সরল স্বীকারোক্তি, হ্যাঁ আমি জানি। আবার কণ্ঠ ধরে এলো। ভেজা কণ্ঠে জানতে চাইলো, আম্মা, কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারলেন? কি সেই অজ্ঞাত কারণ যা আমরা 3 বোনও জানি না? আমার নিস্তরঙ্গ নদীর মতোই চুপচাপ। সজনী আপা জেদি, চঞ্চল, অধৈর্যশীলা। কড়া সুরে বলে ফেলল, আম্মা, আমি এই সাদা চামড়ার বেডিরে মাইরা ফেলবো। আমাদের ঘরে হেই থাকতে পারবো না। আমি কাউরে ডরাই না। বড় আপা চাইলেও আর আম্মার কাছে থাকতে পারলো না। বড় কাকার ঘরে অর্থাৎ তার স্বামীর ঘরে চলে যেতে হলো ডাক পড়াতে। আম্মা আপার দিকে চেয়ে বলল, চুলায় লাটকি দেখেছিস মেয়ে? একদম মেরে ফেলবো তোকে। ছোট মুখে বড় কথা বলবি না। সজনী আপা গোমরা মুখ করে ধূপধাপ পায়ের আওয়াজ তুলে রসুই ঘর থেকে বেরিয়ে গেল। আমি আম্মার দিকে চেয়ে বললাম, আম্মা, আমি কি চলে যাব, না তোমার পাশে একটু বসবো? আম্মা আমার হাত ধরে টেনে নিজের পাশে ঘেঁষে পিড়িতে বসালেন। গুমড়ে কেঁদে উঠলেন আম্মা। আমিও হু হু করে কেঁদে ফেললাম। আম্মা বলল, আম্মা মরে গেলেও তোরা আবার বিদেশিনীকে কিছু বলিস না। তোরা তোরা তো আর ছোট নয়, নিজেকে নিজেই দেখে শুনে রাখতে পারবি। আর তোর আব্বা, এবং সেও কিন্তু তোদের অবহেলা করবে না। এমন কথাই হয়েছে তোর আব্বার সাথে আমার। আমি নিস্তেজ গলায় জানতে চাইলাম, আম্মা, তুমি কি মরে যাবে? মরণ কপালে যখন থাকবে তখন আটকানোর সাধ্যি কারণ নেই রে মা। তুই সবার ছোট হলেও মার বুঝতার লক্ষ্মী মেয়ে। সামনে ম্যাট্রিক পরীক্ষা তোর, ভালো রেজাল্ট করবি, পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবি তুই।
মা আকাশের তারা হয়ে তোদের 3 বোনকে দেখবে। তোরা মায়ের 7 রাজার ধন, বুকের মানিক। আমার নারী জনম সার্থক তোদের জন্ম দিতে পেরেছি বলে। আম্মা আর কিছু বলতে পারলো না, চুপ হয়ে গেল। আমরা সবাই লক্ষ্য করে দেখলাম রাতে আব্বা সেই বিদেশিনীকে নিয়ে আম্মার রুমে ঘুমিয়েছে। ঘর ভর্তি অতিথি, তাই আম্মার ঘরের ভিতর এক চিলতে খালি জায়গা ঘুমিয়েছে। পরের দিন সব অতিথি চলে গেল। নানি আম্মার জন্য রোদন করতে করতে বিদায় নিল। কায়সার ভাইয়ের সাথে বড় আপার একটু একটু প্রেম জমেছে টের পাচ্ছি। কায়সার ভাই আমাকে আর সজনী আপার কাছে বড় আপার বিষয়ে নালিশ দিল দুষ্টু মিষ্ট চোখে। বলল, তোরা তো এখন আমার শালিকা, তোরাই বিচার কর এবার। অবনীয়া তো গুটিয়ে থাকে কেন আমার কাছে আসলে? মনে মনে কিন্তু খুব চাই এই পুরুষটাকে, তা আমি অনেক বুঝি, কিন্তু ওপরে ওপরে এমন ভাব ধরে কেন? সামান্য হাত ধরতে গেলেও লজ্জাপতি পাতার মতন চুপসে যায়। এভাবে চললে আমি 5 বছরেও বাবুর আব্বু ডাক শুনতে পারবো না। কায়সার ভাইয়ের মুখে এটা শুনেই সজনী আপা বলল, ও মা গো, আমার বইন বেশি শরমে মরে, কি সব কথা কইলা? সজনী আপা সরে গেল কায়সার ভাইয়ের সামনে থেকে। কি রে উতরা রজনী, তুইও কিছু শোনা আমারে? আমি আর কি শোনাইব ভাই, আব্বার ঘটনায় হয়তো আপার মন খুব খারাপ, সেটার জন্য তো আমিও ক্ষেপে আছি। বিয়ের আমোজটা সাঙ্গ হোক, তারপর কামরুল মিয়ার সাথে বোঝাপড়া আছে আমার। আমার চাচিরে সেভাবে ব্যথার সমুদ্রে ফেলে পার পাবে না, অন্তত আমার কাছ থেকে। আচ্ছা কায়সার ভাই, আমি এখন যাই। আপনাদের 2 শিলপাটার মাঝে আমি আদা হয়ে পিষতে চাই না। বলেই আমিও সরে গেলাম কায়সার ভাইয়ের সামনে থেকে। তারপরের দিন বিকেলে দাদি 1-2 কথায় আব্বার ওপর বিরাট অসন্তোষ প্রকাশ করলো দ্বিতীয় বিয়ে নিয়ে। আব্বাই প্রথম দাদির মুখে মুখে তর্ক করলো নানান যুক্তি খণ্ডন করে। আব্বা খেপে গেল আম্মার ওপরে। কেন দাদি গিয়ে বুঝিয়ে ম্যানেজ করে রাখলো না আগেই? তাহলে আজ মায়ের মুখে এসব কথা শুনতে হতো না। আমার সাথে আব্বার তর্ক এক পর্যায়ে সংঘাতে পরিণত হয়। আব্বা আম্মার গায়ে হাত তুলে ফেললো। এটা সজনী আপা দেখে আব্বার ওপর চড়াও হলো। আপা সেই বিদেশিনীকে ভুলভাল ইংরেজিতে গালিগালাজ করলো। সেজন্য আব্বা সজনী আপাকে এলো পাথারি মারলো। আমি কায়সার ভাইকে ডেকে নিয়ে যাই। কায়সার ভাই আবার আব্বার হাত ধরে ফেলতে বাধ্য হয়। আব্বা থেমে যায়, ফনা তোলা সাপের মতন ফোঁসফোঁস করতে থাকে। পরদিন সূর্য ওঠার পরপরই দাদি কায়সার ভাইকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যায় এবং দাদি তার সমস্ত সম্পত্তি ভাগ করে দেয় সবার মাঝে। সেখানে আমার আম্মা ছিল। দাদা দাদিকে অনেক ভালোবাসতো এবং দাদা নাকি দাদিকে টিয়া পাখি বলে ডাকতো। তো দাদার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সুস্থ থাকা অবস্থায় দলিল করে দিয়ে দেয় দাদির নামে। কেবল সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে আমার আব্বাকে। দাদি আব্বাকে বঞ্চিত করার জন্যই এই ভাগ বাটোয়ারা করে ফেলেছে জায়গাটা। এই বিষয়টা আব্বা কিছুতেই জানতে পারেনি। একদিন ভোরে উঠে আমরা কেউ সজনী আপাকে খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য কোথাও আপার হদিশ ফিরল না। আম্মা অজ্ঞান হয়ে যাচ্ছে আপার জন্য। পায় না তো পাই নাই। পরে সজনী আপার বালিশের কভারের ভিতর একটা চিরকুট পেলাম, আমার কাছে লেখা, আমার কলিজার আম্মা, আব্বা যেই কাহিনী করলো তার জন্য তোমার ও আমাদের জীবনে দুর্বিষহ নেমে এলো। আমি আর সহ্য করতে পারছি না আম্মা। বাড়িতে থাকলে তোমার ওপর করা আব্বার নির্যাতন আমি মেনে নিতে পারবো না, আর প্রতিবাদ করতে গেলে অত্যাচারিত হই। তাই বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলাম। আমি নরেশকে বিয়ে করছি, আমি তাকে ভালোবাসি, তাই তার সাথে ইটকাটের শহরে চলে যাচ্ছি। সে আমাকে সুখের কাছাকাছি রাখার চেষ্টায় নিমগ্ন থাকবে আম্মা, ঠিক তোমার মতন। দোয়া করো মন চাইলে। আর পড়াশোনা করতে ইচ্ছে করছে না। এসএসসি পাস দিয়েছি তো, মন্দ কি? আমাকে ক্ষমা করতে না পারলে অভিশাপ দিও। তুমি আমার মা, তোমার অভিশাপও আমার বেঁচে থাকার আশীর্বাদ হবে। ইতি, তোমার অপ্রিয় কন্যা সজনী। আমরা আর সজনী আপাকে খোঁজার চেষ্টা করলাম না। যে নিজে থেকেই হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আম্মা কন্যা শোকে পাথর হয়ে গেলেন। নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল। আমার আর অবনী আপার 2 চোখ সারাক্ষণ অশ্রুজলে ডুবে থাকে। দাদির ঘোলাটে চোখ আরও ঘোলাটে হয়ে গেল নাতনি শোকে ও মাঝ বয়সে পুত্রের অনুচিত কর্মকাণ্ডে। আব্বার মাঝে বিশেষ কোনো ভাবান্তর বা আক্ষেপ পরিলক্ষিত হলো না সজনী আপার জন্য। বরং মনে হয় কিঞ্চিত খুশি হয়েছেন ঘর থেকে একটা উৎখাত হলো বলে। তার বিদেশিনীর ভাষা কেউ বোঝে না, তাই সে তার মতো করেই রুমে পড়ে থাকে আর টাইমলি টেবিলে এসে খেয়ে যায়। আম্মা তো তার সামনেই আসে না কারণ ছাড়া। তারও আব্বার থেকে দূরে দূরে থাকে, লুকিয়ে লুকিয়ে বাঁচে, গোপনে গোপনে কাঁদে। এদিকে দাদি ক্রমশ শয্যাশায়ী হয়ে গেল। শ্বাসকষ্ট বেড়ে গেল তার।
সপ্তাহ না ঘুরতেই দাদি মারা গেল। দাদির শোক না কাটিয়ে উঠতেই আম্মা আমাকে এক বিকেলে ডেকে বললেন, তোর আব্বা তোর জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছে। আমাকে বলেছে তোকে জিজ্ঞেস করতে তুই রাজি কিনা। শুনে আমি ঘাবড়ে উঠলাম। আশ্চর্যের সপ্তাকাশে পৌঁছে গেলাম। হিসেব মেলাতে পারছি না। কিছুতেই আমার ব্যথা ভরা মুখখানির দিকে কোমল দৃষ্টি ফেললাম। মাথা নামিয়ে ছোট্ট করে বললাম, না আম্মা, আমি পড়াশোনা করতে চাই। আমার বিয়ের উপযুক্ত সময় এখনো হয়নি। আম্মা গমগমে স্বরে বলল, এটাই তো আমারও কথা, কিন্তু তারে কে বোঝাবে এটা? তার মাকে যা মান্য করত সেই রাস্তাও তো বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য। আচ্ছা দেখি, যে কোনোভাবেই হোক এটা তাকে মানিয়ে নেব। আম্মা ছন্দহারা স্রোতের ন্যায় দুলে দুলে চলে গেল আমার সামনে থেকে। মগ্ন হলো মিছে মায়ার সংসারের কাজে। সজনী আপার কথা খুব মনে পড়ছে। জানি না কেমন আছে, কোথায় আছে সেই নরেশের সাথে। একটু পর আম্মার সাথে আব্বার বাঁচখাই গলার আওয়াজ শুনতে পেলাম। আমি পা টিপে টিপে সেদিকে গেলাম এবং চুপটি করে আড়ি পেতে রইলাম আব্বার কথাগুলো শোনার জন্য। তাহলে তার বিষয়ে আমি আর কিছুই জানি না। তুমি বিয়ে দিও তোমার মেয়েকে। কি করেছো তুমি সংসারে পড়ে থেকে? বাইরে থেকে মাসে মাসে টাকা দিয়েছি আর বসে বসে খেয়েছো? বলি, বিদেশের মাটিতে কি টাকা রাস্তায় কুড়ালে পাওয়া যায়? পরিশ্রম করতে হয়নি? মেয়েদের ভালোভাবে শিক্ষাও দিতে পারোনি? একজন নিজের বিয়ের দিনেই বাবার দিকে চোখ তুলে কথা বলল, আর একজন ছেলের সাথে পালিয়ে গেল, আর একটা হয়েছে অবাধ্য। আর হ্যাঁ, জেনিফার বলেছে সে গ্রামে থাকবে না, শহরে থাকবে, সেখানে বাসা নিতে। আর এই অসুস্থ পরিবেশে থাকেই বা কী করে? আমি বাইরে থাকতে তুমি বলেছ ওকে বাড়িতে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না, ও ভালোই থাকতে পারবে, তুমি সব সামলে রাখবে। এই তার সামলে রাখার নমুনা? কি দিনই আমি তোমাকে? কাল বা পরশু জেনিফারকে নিয়ে চলে যাব, চিন্তার কারণ নেই। আমি আগের মতোই খরচ দেব, দায়িত্ব শুধু তোমারই থাকবে সবসময়। আব্বা ফোঁস করে একটা তপ্ত শ্বাস ছাড়ল। আম্মা কোনো মৃদু কণ্ঠও শুনতে পেলাম না। আমার ওপর আমার ভীষণ রাগ হলো। আম্মা কি বোবা হয়ে গেল, নাকি আম্মার কাছে এই কথাগুলো কাউন্টার দেওয়ার মতন কোনো কথাই নেই? আমি চড়ুই পাখির মতন ফুরুত করে সরে গেলাম। পুকুর ঘাটে গিয়ে দপ করে বসে পড়লাম। এটা আমাদের আম পুকুর। এই পুকুরের পাড়টায় অধিকাংশ স্থান নানা জাতের সব সুস্বাদু আম গাছ দ্বারা পরিবেষ্টিত। পাকা সিঁড়িতে দুপা ভিজিয়ে রেখে মাথা তুলে ওপরের দিকে চাইলাম। সূর্যটা ডুবু ডুবু প্রায়। সারা আকাশটা রক্তিম আভায় ছেয়ে গেছে। আমার জন্য ভিতরের ঠেলে ঢুলে ঢুলে কান্না আসছে, কিন্তু আমার কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে বসে আছে। বের হচ্ছে না দেখে আমি আমার গলা টিপে ধরলাম শক্ত করে। কিরে অভিমানী, মরতে ইচ্ছে করছে সন্ধ্যাকে সাক্ষী রেখে? আচম্বিতে চেনা গলার স্বর শুনে হাত সরিয়ে নিলাম গলা থেকে। অভিমানী মুখে ঘাড় উল্টিয়ে চাইলাম। পাশের বাড়ির ভার্সিটি পড়ুয়া নোমান ভাই এবং আমার হাউস টিউটর। আম্মা ওনার কাছে আমাকে প্রাইভেট পড়তে দিয়েছে 1 বছর ধরে। নোমান ভাই আমায় পছন্দ করে খুব। আমিও মনে মনে করি, কিন্তু বুঝতে দিই না। জেদি কণ্ঠে বললাম, চুম্বকের মতন আটকে আছেন কেন আপনি? এটা চিড়িয়াখানা? বিরল প্রাণী দেখছেন? এই অসময়ে আমাদের বাড়ির পথে কি? তোর ভাষার উত্তর দিই, ইয়েস, এটা চিড়িয়াখানা। আর বিরল প্রাণীটা হলো তুই। তোকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। রাতে ঘুমাতে সমস্যা হয় আমার, তাই দেখার জন্য এই পথ দিয়ে বাড়ি যাচ্ছি। কাল থেকে পড়তে যাবি, বিয়ের উৎসবের বাহানায় আর কত ফাঁকি দিবি? পরে তো বাড্ডা মারবি। কেউ বিয়েই করবে না, আমাকেই করতে হবে তোকে বিয়ে। গেলাম, ঘরে যা বলছি। শাসনের ভঙ্গিতে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বললেন কথাগুলো। আমি শরমে মরে গেলাম। এই নোমান ভাইটা এত নির্লজ্জ, এত বেশরম পুরুষ, এত ঠোঁটকাটা প্রেমিক, মুখে যেন কিছুই আটকায় না। যখন যা আসে মুখ দিয়ে বলে ফেলে। আমি হাতের কাছে পড়ে থাকা একটা ছোট্ট পাথর ছুঁড়ে বললাম নোমান ভাইয়ের দিকে। উনি ক্যাচ করে ফেললেন হাত উঁচিয়ে, বিজয়ের হাসি দিয়ে বলেন, শান্তি পেয়েছিস তো? তুই শান্তি পেলেই আমার শান্তি। সিজ বাজাতে বাজাতে দ্রুত পায়ে চড়ে গেল নোমান ভাই। চারপাশ জুড়ে আধার ঘনিয়ে এলো, টেরই পেলাম না। আম্মা এগিয়ে এলেন, সজাগ কণ্ঠে বলল, কিরে রজনী, পুকুর ঘাটে বসে আছিস কেন? এমনিতেই আম্মা, ভালো লাগছে না। মেজো আপার জন্য পরানটা খালি পড়ে। আম্মা আমার কাছে গিয়ে বসলেন, আমার পিঠের ওপর হাত রাখলেন, নিজের বুকের দিকে ভিড়িয়ে নিলেন আলতো করে। আমি মুখ গোঁজ করে আম্মার দিকে চেয়ে বললাম, আব্বা যখন অন্যায়ভাবে এতগুলো কথা তোমাকে শোনালো, তুমি কেন অক্ষমের মতন চুপ করে রইলে আম্মা? কেন বলনি উনি বিদেশে শ্রম দেয়, তুমিও সংসারে শ্রম দাও? তার দায়িত্ব সেই কাজ, তাকে যেই সব কাজ করতে হবে। সেই এতটা ফলাও করে বলার মতন কিছু হয়নি, এটাই সিস্টেম।
তার শ্রমের মূল্য আছে আর তোমার শ্রমের মূল্য নেই? সকাল থেকে রাত অবধি তুমি যে সংসারের ঘানি টেনে যাচ্ছ, সেই শ্রমের সম্মান হিসাব করলে প্রত্যেক মাসে তুমি বড় অঙ্কের স্যালারি পাও আম্মা। সে তো জন্ম দিয়েই খালাস 3 জনকে। বাকি সব কে করে আম্মা? তুমি করেছো। কেবল জন্ম দিলে আর মাসে মাসে টাকা দান খয়রাত করলে পিতা হওয়া যায় না। উনি একজন অযোগ্য ব্যর্থ পিতা আমার চোখে। আম্মা চোখ বড় বড় করে আমার দিকে ঠায় চেয়ে রইল দাঁড় কাকের মতন। আমি কিভাবে এত কথা বলতে শিখেছি ভেবেই মনে হয় আম্মা অবাক হয়ে গেল। পড়াশোনায় ভালো আমি, কথার পিঠে কথা বলতে শিখেছি, যুক্তি খণ্ডন করতে শিখেছি। আমি অবনী নয় যে মার খেয়ে চুপ থাকবো। আমি সজনী নয় যে না বুঝে ঘাঁটারামি করে অযৌক্তিক কথা বলবো। আমি রজনী, শান্ত ধীর, অল্পভাষী, অচঞ্চলা, অনেকটা ইন্ট্রোভার্ট, কিন্তু বোকা নই। সিচুয়েশন বুঝে পা ফেলতে পারি। এটা আম্মার কাছ থেকেই শিখেছি। আমার শরীরের সাথে লেগে লেগে ঘরে চলে এসেছি। নতুন বিয়ে, কায়সার ভাইও বাড়িতে, তাই বড় আপা আমাদের ঘরে আসতে পারছে না। আমি সেদিকে গিয়েও সব বলতে পারছি না, কিন্তু বড় আপাকে সব কিছু জানানোর জন্য মনটা আকুপাকু করছে। কারণ আবার সেদিনের কথাও বেশ স্পষ্ট হলো, তার দ্বিতীয় বিয়ের বিষয়ে আম্মা সব জানে এবং আম্মার সম্মতি নিয়েই কাজটি ঘটেছে। আপা সহ আম্মার থেকে এই বিষয়টা জানতেই হবে। 2 দিন পরে আব্বা তার বিদেশিনীকে নিয়ে শহরে চলে গেল। আব্বা চলে যাওয়ার পরে আম্মা আর্তনাদ করে কাঁদলো আব্বার জন্য। এতটা বছর স্বামীকে চোখের সামনে পেয়ে দেখিয়ে গেল কেবল দূর আকাশের তারার মতন। না কাছে যেতে পারলো, না ছুঁয়ে দেখতে পারলো। এই বিরহ যন্ত্রণা আমার আম্মাকে শকুনের মতন খাবলে খাবলে খেলো। আম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। সারাদিন বিছানায় পড়ে থাকে নির্জীবের ন্যায়। আব্বা চলে যাওয়ার 1 সপ্তাহ পর কায়সার ভাইও শহরে চলে গেল। এই সুযোগের অপেক্ষাটুকুর জন্যই আমি এই কয়দিন ছিলাম। আব্বা বড় চাচির থেকে বলে আমাদের ঘরে চলে আসলো আম্মাকে দেখাশোনা করার জন্য। রাত বেড়ে যাচ্ছে। অসুস্থ আম্মার দুপাশে আমরা 2 বোন বসে আছি পাহারাদারের মতন। আম্মা সারা মুখ জুড়ে একরুষ অন্ধকার হামলে পড়েছে। আমাদের 2 বোনের শত অনুরোধে আকুতিতে আম্মার মেলানো ঠোঁট ফাঁক করতে বাধ্য হলো। বলতে লাগলো, যেদিন বউ হয়ে এলাম তোর আব্বার ঘরে তখন ভরা পূর্ণিমা চলছে, উঠান ভরা থই থই আবেগী জোছনা। একদিন সারা রাত আমরা 2জন চাঁদের আলোয় ঘুমিয়েছিলাম। বয়স তখন কতই বা হবে, অষ্টাদশী বলা যায়। মনের মধ্যে উথাল পাথাল আবেগ, অনুভবে অনুভূতিতে স্পর্শে আমার জীবনের প্রথম পুরুষ ছিলেন তিনি। সে রাতে আমরা অনেক আশা জাগা নিয়ে গল্প বলি, উনিই বেশি বলেছেন। আমি কেবল অপার মুগ্ধতা নিয়ে ওনার কথা শুনে গিয়েছি। তখন কথা প্রসঙ্গে উনি আমাকে বলল, বউ, তোমাকে পেয়ে সত্যিই আমার পুরুষ জন্ম সার্থক। তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি। বলো, তুমি কি চাও আমার কাছে? তখন কোনো কিছু না বুঝেই না ভেবেই আমি ওনার মাথা ছুঁয়ে বলে ফেলি, আপনার ভালো থাকাই আমার একমাত্র চাওয়া ও দুনিয়ায় পাওয়া। বলেন, কি চান আপনি আমার কাছে? কিভাবে সুখী করতে পারি আপনাকে? উনি আমার হাতকে ওনার মাথায় আরও মজবুত করে চেপে ধরলেন। বললেন, সত্যি বলছো বউ? বললাম, হাজারো সত্যি, লাখো কোটি সত্যি। বলেন, কি এখন চাইবো? তোলা থাকুক যত্নে। যখন কোনো দিন তোমার থেকে কিছু চাইবার মতন অবস্থা হয় সেদিন অবলীলায় চেয়ে নেব। ফিরিয়ে দেবে না তো আবার? বললাম, জীবনেও না মরণেও না। তখন খুনাক্ষরেও বুঝতে পারিনি যে চেয়ে আমার দেওয়া প্রতিশ্রুতি আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে, যার পরিণাম আজকের এই পরিণতি। আম্মা একটু থামলেন, পানি খেতে চাইলেন পিপাসিত পথিকের ন্যায়। পানি ভরা মাটির কলসি ও জগ আম্মার শিওরেই রাখা ছিল। আম্মা আবার মাটির কলসির পানি খেতে তৃপ্তি বোধ করেন। আম্মা নলকূপের পানি কলসিতে ভরে রাখেন আগের দিন। 24 ঘন্টার ব্যবধানে সেই জমা পানি প্রচুর ঠান্ডা হয়ে যেত। আম্মা আগে থেকেই প্রচুর পানি পান করেন। আপা আম্মার মাথায় তুলে ধরে পানি খাওয়ালো। আম্মা মাথা হেলে দিল বালিশের ওপর। আমরা আম্মাকে আর জোর করলাম না বলার জন্য। আম্মার ব্যথাতুর গল্পে সারবস্তু আমাদের চোখের সামনে দীপ্তিময় প্রদীপের মতন জলজল করে জ্বলছে। আমরা চেয়েছি আম্মা ঘুমিয়ে পড়ুক, আর বলতে হবে না, কিন্তু আম্মা ঘুমালেন না। ক্ষীণকায় ঘোলাটে চোখে পিটপিট করে চাইলেন আমাদের 2 বোনের দিকে। দুর্বল স্বরে বলতে লাগলেন গল্পের বাকি অংশ। অতি অল্প সময়ে ওনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, উনিও অনেক ভালোবাসতেন আমায়। আমাদের দাম্পত্য জীবন ছিল সবার চোখে ঈর্ষণীয়, সম্পর্ক ছিল গতিশীল। উনি আমায় সারাক্ষণ চোখে হারাতো। এই ভিতরের সময়ের রথে চড়ে পরপর তোরা 3 বোন জন্ম নিস।
তবে শুরুতে একটা পুত্র সন্তান জন্ম হয় আমাদের। দুর্ভাগ্যক্রমে সে আতুর ঘরেই, অর্থাৎ 15 দিনের মাথায় মারা যায়। এরপর সে আর কোনো সন্তান নেয়নি, কারণ তার ভয় ও বিশ্বাস ছিল এরপর যা হবে কন্যা সন্তান হবে। আমিও আর জোর জবরদস্তি করিনি, কেননা আসলেই কন্যা সন্তান হয় তখন ওনার হবহেলার শিকার হব মা মেয়ে দুজনেই। রজনী জন্মাবার পর লক্ষ্য করি দিন দিন আমার প্রতি ওনার সমস্ত আবেগ, মায়া, মমতা, দায়িত্ব, যত্ন কোথায় যেন কপুরের ন্যায় মিলিয়ে গেল, কোন সদূরে ভেসে গেল শুকনো খড়কুটোর মতন। আমি আর ওনার ভালোবাসার তল খুঁজে পাই না। জেনিফারকে বিয়ে করেছে তোর আব্বা 2 বছর হয়েছে। জেনিফার ডিভোর্সি ছিল, আমাকে জানিয়েছে 6 মাস আগে। সে জেনিফারের বাবার কোম্পানিতে জব করত, আর তোর আব্বা নাকি সেখানে অন্য একজনের কি ভুল কারণে ফেঁসে যায় এবং তোর আব্বার জন্য সেই কোম্পানির বিরাট ক্ষতি হয়। তখন তোর আব্বার চাকরি চলে যাওয়ার অবস্থা হয়, আর চাকরি চলে গেলে সে নিজেও কিভাবে চলবে? আমাদেরও পথে বসে যেতে হবে। অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করার মতন সিচুয়েশন ছিল না। এদিকে জেনিফার থেকে প্রস্তাব আসে তাকে বিয়ে করলে চাকরি যাবে না, বেতনও কাটা হবে না, তাদের লস কমিয়ে আনতে। জেনিফার তোর আব্বাকে পছন্দ করতো শুরু থেকেই, নানা কারণে তাদের দেখা হতো, কথা হতো, এভাবে সখ্যতা ঘনিষ্ঠতায় রূপ নেয়। আর একদিকে তোর আব্বা একটি পুত্র সন্তানও চেয়েছে, সে এখন সন্তান সম্ভবা। হয়তো জেনিফারের মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ হবে। আমাকে যেদিন বিষয়টা জানালো তার আগে মনে করিয়ে দিল বহু বছর আগে চাঁদের আলোকে সাক্ষী রেখে এক রাতের কথা। আমি তার আব্বাকে অনেক ভালোবাসি, তার চাওয়াকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য আমার ছিল না। হ্যাঁ, তোরা হয়তো বলবি আমি কেন শক্ত অবস্থান নেইনি, কেন অবলার মতন অবলীলায় তার চাওয়াকে প্রাধান্য দিয়েছি। বলতে পারিস আমি মাথা পেতে নেব, আমি নারী, আমি স্ত্রী, আমি তার মায়াতে, এই সংসারের মায়াতে, তোদের মায়াতে আটকে গিয়েছি বড়শির আঁধারের মতন। তোর আব্বা বলেছিল আমি তার হৃদয়ে আগের স্থানেই রব সারা জীবন, কিন্তু তার ও কথা মিথ্যা ছিল, শুধুই মুখের কথা ছিল। এত বছর পর বাড়িতে এলো, অথচ আমার হাতটুকু ধরার অনুভূতিও তার মাঝে বিলীন হয়ে গেল আমার জন্য। আমি কার জন্য এত বড় ত্যাগ দিলাম? এই দুঃখ নিয়ে আমি যে আর বাঁচতে পারছি না মারে। আম্মা ফুপিয়ে কাঁদতে লাগলেন ছোট বাচ্চার মতন। আমরা দুই বোন আম্মাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। পরদিন প্রভাতকালেই আমি উঠে নরেশের বাড়িতে চলে গেলাম। বড় আপার ঘরে সব কাজ করতে লাগলো। নরেশের মাকে বললাম, আপনার ছেলে যোগাযোগ করলে বলবেন আমার আম্মা মৃত্যু শয্যাশায়ী, দেখতে চাইলে যেন আপাকে বাড়িতে এনে দেয়। তিনি বসতে বললেন। আমি না বসেই হন হন পায়ে তাদের বাড়ি ছেড়ে চলে এলাম। আস্তে আস্তে ভাবি, পৃথিবীতে সত্যি কি প্রতিটা মানুষ সুখের নাগাল অবধি পৌঁছতে পারে? হয়তো না, সবাই সুখের কাছাকাছি যেতে পারে, বড় জোরেই। বাড়িতে চলে গেলাম। পরদিন দুপুরেই দেখি সজনী আপা হাজির বাড়িতে। নরেশ তাদের বাড়িতে চলে গেল। আপা রুগ্ন আম্মার পায়ে পড়ে অঝরে কাঁদল। আম্মা তার মাথায় আশীর্বাদের পরশ বুলিয়ে দিলেন। বাকি ঘটনা 1 সপ্তাহ পরের এক রোদে পড়া নির্জন দুপুরে আম্মা পরপারে পাড়ি জমালেন তার আদরে 3 কন্যাকে ছেড়ে ও স্বামীর ভালোবাসা না পাওয়ার অসীম দুঃখ বেদনা নিয়ে। দূরে থাকা আব্বা ও কায়সার ভাই থেকে শুরু করে সবাইকে টেলিগ্রাফ করা হলো। কাছের আত্মীয়দের খবর জানানো হলো লোক মারফতে। সবাই এলো। আমরা 3 বোন আম্মার পায়ে লুটিয়ে পড়ে গগন কাঁপানো আর্তনাদ করে যাচ্ছি। একটু দূরে দাঁড়িয়ে নোমান ভাই আমার দিকে চেয়ে নীরবে কেঁদে যাচ্ছেন। ইশারায় বুঝিয়ে দিলেন, তোর জন্য আমি আছি রজনী, আমি তোকে সুখের কাছাকাছি নিয়ে যেতে পারবো, পুরোপুরি সুখী না করতে পারলেও। আব্বা জেনিফারকে নিয়ে আসলেন, লোক দেখানো কিছু অশ্রু ছাড়লেন। আম্মার দাফন সম্পন্ন হয়ে গেল। বিকেলে দুধ চা বানানো হলো কারোর কারোর পছন্দে। আব্বার দুধ চা ভীষণ পছন্দ। রজনী আপার হাত থেকে আব্বার চায়ের কাপ আমি নিলাম, আব্বাকে চা এনে দিলাম। আব্বা তৃপ্তি ভরে খেলেন। এর কিছু সময় বাদে আমার মাঝে কেমন যেন ঢুলু ঢুলু ভাব দেখা দিল। তিনি বিছানায় কাত হয়ে পড়ে গেলেন। ওনার বুকে ব্যথা শুরু হলো। অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে আকস্মিকভাবে কিছু সময়ের মধ্যে আব্বাও মারা গেল। ডাক্তার ডাকা হলো। জানা গেল আব্বা বিষ খেয়েছে, তাই মারা গিয়েছে। হাজার হাজার মানুষ আমাদের ঘরে, উঠানে গিজগিজ করছে সিনেমা হলের মতন। জেনিফার আব্বার বুকের ওপর পড়ে কান্না করছে। আমরা আব্বার জন্য কাঁদছি না, আম্মার জন্য কলিজা ফেটে যাচ্ছে আমাদের। নোমান ভাই এসে আমাকে শান্ত করার চেষ্টা করলো। কায়সার ভাই এসে আপাকে ও নরেশ ভাই এসে সজনী আপাকে নিয়ে গেল। যেখানে সুখ নেই সেখানে সুখের পরশ কিভাবে পাওয়া যাবে? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।